আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতা সম্পর্কে কিন্তু আমরা অলরেডি সবাই জানি। আমরা কিন্তু ইতিমধ্যে কি করেছি বলো, আমরা কিন্তু ইতিমধ্যে একটা অধ্যায় কিন্তু পড়ে ফেলেছি পৌরনীতি ও নাগরিকতা নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে পৌরনীতি ও নাগরিকতার অনুশীলনী। তো পৌরনীতি ও নাগরিকতার যে অনুশীলনীটা আমরা আজকে আলোচনা করব, সেই অনুশীলনীটা আলোচনা করার পূর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। এটাই অনুশীলনীর একটা পার্ট থাকবে। এরপরে কি হচ্ছে যে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই অধ্যায়টা যে পড়েছি পুরাটা, সেই অধ্যায়টা কি করব আবার আমরা একটু রিক্যাপ করব, আমরা একটু রিপিট করব, এটা একটু আবার আমরা আলোচনা করে নিব, যাতে করে কি হয় তোমাদের এই অনুশীলনী আলোচনার সময় যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন তোমরা না হও, এবং অনুশীলনী আলোচনা করার সময় যাতে সব ধরনের কোশ্চেনের অ্যান্সার তোমরাই খুব ভালোভাবে করতে পারো। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা জেনেছি যে এই প্রথম অধ্যায়টার নামই হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি আসলে কোথা থেকে এসেছে, যে পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স দুইটি ল্যাটিন শব্দ, একটা হচ্ছে সিভিস এবং আরেকটা সিভিটাস থেকে এসেছে। সিভিটাস শব্দের অর্থ হলো সিটিজেন বা নাগরিক, আর হচ্ছে সিভিটাস শব্দের অর্থ হলো কি বলো, রাষ্ট্র, নগর রাষ্ট্র বা সিটি স্টেট। তারপর কিন্তু দেখো আমরা যেটা জানতে পেরেছি যে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে পরিসর বা বিষয়বস্তু কিন্তু আমরা জানতে পেরেছি। দেখো পৌরনীতি ও নাগরিকতা আসলে কি, যে এখানে আরও কি কি বিষয় ইনক্লুড থাকে যে পৌরনীতি ও নাগরিকতা বিষয় সম্পর্ক নিয়ে আলোচনা করে আসলে। তো দেখো নাগরিকের অধিকার ও কর্তব্য কিন্তু থাকে পৌরনীতি ও নাগরিকতার একটা বিষয়ে। তারপর দেখো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান আসলে কিন্তু পৌরনীতির একটা বিষয়। নাগরিকতার স্থানীয় ও জাতীয় ও আন্তর্জাতিক বিষয়সমূহ কিন্তু পৌরনীতির বিষয়। তারপর কি দেখো নাগরিকদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কিন্তু আসলে পৌরনীতি আলোচনা করে। তো এই প্রত্যেকটা পৌরনীতির যে ব্যাপারগুলো সেগুলো আলোচনা করার জন্য যে বেসিক যে এলিমেন্ট, যেটা একদম বেসিক শুরু থেকে শুরু করা হয়, সেটাকে কিন্তু আসলে আমরা বলি পরিবার। পরিবার নিয়ে কিন্তু আসলে বেসিক বা শুরু থেকে কিন্তু একদম আলোচনা করা হয়। দেখো সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে কিন্তু আসলে বলে পরিবার। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে কিন্তু আসলে আমরা পরিবার বলি। ম্যাকগাইভার কি বলেছে দেখো, ম্যাকগাইভারের মতে সন্তান জন্মদানের ও লালন পালনের জন্য ক্ষুদ্র যে সংগঠিত যে ক্ষুদ্র বর্গ তাকে কিন্তু আসলে পরিবার বলে। দেখো পরিবারের শ্রেণী বিভাগ যদি আমরা করি, পরিবারের কিন্তু শ্রেণী বিভাগ হয়েছে বিভিন্ন ধাপে ধাপে। পরিবারের কিন্তু শ্রেণী বিভাগ হয়েছে প্রথমে বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে কিন্তু পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে পৈতৃক পরিবার বা পিতৃতান্ত্রিক পরিবার, এবং দ্বিতীয়টাতে কিন্তু হচ্ছে মাতৃক পরিবার বা মাতৃতান্ত্রিক পরিবার। আসলে এটাকে বংশ গণনা এবং নেতৃত্বের ভিত্তিতে কেন বলা হয়েছে, যে পরিবারের নেতৃত্ব বাবা দেন এবং যে পরিবারের সকলে কিন্তু বাবার পরিচয়ে কিন্তু বংশ পরিচয় লাভ করে তাকে কিন্তু আমরা পৈতৃক পরিবার বা পৈতৃতান্ত্রিক পরিবার বলি, এবং যে পরিবারের নেতৃত্বে আসলে মা দেন এবং মায়ের বংশ পরিচয় আসলে যারা পরিচয় পান তারা কিন্তু আসলে মাতৃতান্ত্রিক পরিবারের অন্তর্ভুক্ত। এ কারণে কিন্তু এটাকে বলা হয়েছে যে বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে বিভাজন। বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে কিন্তু এই ভাগটা আসলে করা হয়েছে। তারপর যদি আমরা বলি যে আকার বা অবকাঠামোর ভিত্তিতে, আকার বা অবকাঠামো মানে কি, যে ব্যাপারটা কি ছোট হলো না বড় হলো সেটার ভিত্তিতে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি জানতে পারবো, যে আকার বা অবকাঠামোর ভিত্তিতে যদি ভাগ করি তাহলে হবে আসলে পরিবার দুই প্রকার। কি কি পরিবার? একটা হচ্ছে একক পরিবার এবং অপরটি হচ্ছে যৌথ পরিবার। এখন একক পরিবার ও যৌথ পরিবারকে কেন আকার ও অবকাঠামোর ভিত্তিতে ভাগ করার এখানে অন্তর্ভুক্ত করা হলো বলো? একক পরিবার হচ্ছে খুবই ছোট একটা পরিবার, যে পরিবারে শুধু বাবা মা এবং আমরা ছেলে সন্তান, অবিবাহিত ছেলে সন্তান নিয়ে যেটা হয় সেটা হচ্ছে একক পরিবার। যে পরিবারের সদস্য সর্বোচ্চ তোমার দেখো 5 থেকে 7 জন হতে পারে, বাবা মা এবং 2 ছেলে যদি হয় 4 জন, 3 ছেলে মেয়ে হলে হয় 5 জন, এরকম হতে পারে সদস্য সংখ্যা। তো খুবই ছোট একটা পরিবার, তো এই জন্য এটাকে বলা হয় একক পরিবার। এবং যৌথ পরিবার খুব বড় একটা পরিবার, যে পরিবারের কর্তা থাকে, দাদা দাদি থাকে, বাবা মা থাকে, চাচা চাচি থাকে, তো আরও চাচা তো ভাইটাই তো অনেকেই থাকে। তো বিশাল একটা জনসংখ্যা, একটা জনসমষ্টি নিয়ে যে পরিবারটা আসলে গঠিত হয় সে পরিবারটাকে আমরা বলি যৌথ পরিবার। তো এটাও কিন্তু এই কারণেই কিন্তু এদেরকে আকার বা অবকাঠামোর ভিত্তিতে ভাগ বলা হয়েছে, একটা ছোট পরিবার একটা বড় পরিবার, সেটাই।
তারপর দেখো বৈবাহিক সূত্রের ভিত্তিতে কিন্তু পরিবারকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কেন বৈবাহিক সূত্রের ভিত্তিতে বলা হয়েছে? কারণ এই সম্পর্ক, এই পরিবারটা হয় হচ্ছে বিয়ের সম্পর্ক নিয়ে আসলে গঠন হয়, কি বিয়ে করার মাধ্যমে আসলে গঠন হয়। যেমন প্রথম যে পরিবারটা সেটা আমরা জানবো একপত্নিক পরিবার। হ্যাঁ, একপত্নিক পরিবার মানে কি? একটি মাত্র লোক একটি মাত্র স্ত্রীকে বিয়ে করে যে পরিবার গঠন হয় আসলে তাকে আমরা বলি একপত্নিক পরিবার। এবং আমাদের সমাজে কিন্তু দেখা যায় যে অনেকে দুটো বিয়ে করে, একটা পুরুষ দুটো বিয়ে করে, তো সেক্ষেত্রে কিন্তু এটা বহুপত্নিক পরিবার হয়ে যাবে। যেহেতু একজন লোক একের অধিক স্ত্রী নিয়ে বিয়ে করে বা তাদেরকে নিয়ে বসবাস করে, তখন কিন্তু এটাকে বলি আমরা বহুপত্নিক পরিবার। এবং সর্বশেষ যে পরিবারটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু বহুপতি পরিবার। যদি কোনো একটা স্ত্রী লোক একের অধিক স্বামী তার থাকে বা একের অধিক স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করে, তখন কিন্তু তাকে বলা হয় বহুপতি পরিবার। এই বহুপতি পরিবার কিন্তু আমাদের দেশে খুব একটা দেখা যায় না, বা নাই বললেই চলে আমাদের দেশে আসলে। তো এখন আমরা জানবো যে পরিবারের কার্যবলী। আসলে পরিবার গঠন সম্পর্কে তো আমরা জানলাম, আলোচনা করলাম। এখন পরিবারের কার্যবলী কি? সমাজে তো পরিবারের কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য কিন্তু অবশ্যই রয়েছে, যেগুলো পালন না করলেই নয় এবং যেগুলো পালন করা কিন্তু অত্যাবশ্যকীয় একদমই। তো দেখো যে পরিবারের যে বিভিন্ন কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জৈবিক কাজ। জৈবিক কাজটা আসলে কি? জৈবিক কাজ হচ্ছে যে প্রত্যেকটা পরিবারের তাদের সন্তানাদি জন্ম দেওয়া এবং লালন পালন করাটাই কিন্তু আসলে হচ্ছে জৈবিক কাজ। এবং শিক্ষামূলক কাজের কথা যদি বলা হয়, যে প্রতিটা পরিবারই কিন্তু দায়িত্ব রয়েছে তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করা। তাদেরকে যে শিক্ষাদান করার যে প্রক্রিয়াটা বা শিক্ষাদান করার যে ব্যাপারটা, সেটাই কিন্তু আসলে হচ্ছে বলো কি পরিবারের কিন্তু জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ। তারপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে অর্থনৈতিক কাজ। পরিবারের অর্থনৈতিক কাজ কি? দেখো প্রত্যেকটা পরিবারই কিন্তু অর্থনীতিতে ভূমিকা রাখে এবং প্রত্যেকটা পরিবারই কিন্তু কিছু উপার্জন করে, না হলে কিন্তু পরিবার কিন্তু আসলে চলতে পারে না, বা পরিবারের কিন্তু ভরণ পোষণ আসলে চালানো সম্ভব হয় না। তো প্রত্যেকটা পরিবার যে অর্থ উপার্জন করে এবং যে অর্থটা আসলে তারা উপার্জন করে বিভিন্ন কাজ করে উপার্জন করে, সেটাকে বলা হয় পরিবারের অর্থনৈতিক যে কাজ সেগুলো। তারপর দেখো রাজনৈতিক কাজ। প্রত্যেকটা পরিবার রাজনৈতিক কাজ করে এবং রাজনৈতিক কাজের সাথে আসলে জড়িত থাকে। তারা কিন্তু যে কোনো একটা দল কে প্রেফার করে এবং রাজনীতি সম্পর্কে কিন্তু আলাপ আলোচনা করে এবং ছোটদেরকে কিন্তু উপদেশ দিয়ে থাকে। তো পরিবারের কিন্তু রাজনৈতিক কাজ হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ। তারপর মনস্তাত্ত্বিক কাজ। মনস্তাত্ত্বিক কাজ হচ্ছে আনন্দ, ভালোবাসা, তারপর হচ্ছে শেয়ার করা, তারপর স্নেহ শেখানো, শ্রদ্ধা শেখানো, এগুলো কিন্তু প্রত্যেকটা পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। তো প্রত্যেকটা পরিবার কিন্তু তাদের মনস্তাত্ত্বিক কাজগুলো করে থাকে। তারপর হচ্ছে যেটা জানবো আমরা হচ্ছে বিনোদনমূলক কাজ। তো বিনোদনমূলক কাজ কি? প্রত্যেকটা পরিবারেরই কিন্তু বিনোদনের ব্যবস্থা থাকা উচিত, বিনোদনের ব্যবস্থা আসলে থেকে থাকে। তো এই যে পরিবারের সাথে একসাথে টাইম স্পেন্ড করা, ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া, পরিবারের সাথে মুভি দেখা, এগুলো কিন্তু পরিবারের আসলে বিনোদনমূলক কাজ। তারপর যদি আমরা বলি যে সমাজ, তারপর আমরা সমাজে চলে আসি। সমাজ আসলে কি? দেখো সমাজ হচ্ছে পরিবারের পরে পরিবারের গণ্ডি পাড়ি একটা অংশ, যে মানুষ কিন্তু আদিম যুগ থেকেই সমাজবদ্ধভাবে বসবাস করতে চায় আসলে, বা চাওয়ার যে কিন্তু একটা প্রবণতা আছে মানুষের সমাজবদ্ধভাবে বসবাস করার। তো সমাজের পরবর্তীতে যে ধাপটা চলে আসে সেটাই কিন্তু আসলে রাষ্ট্র সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। রাষ্ট্র কিন্তু 4টি মূল উপাদানের উপর দাঁড়িয়ে আছে। 4টি কিন্তু রাষ্ট্রের কাজ, মূল কাজ, বা চারটি ধাপেই কিন্তু রাষ্ট্র আসলে পরিচালনা হয়। 4টি উপাদান নিয়েই কিন্তু আসলে রাষ্ট্র গঠন করা হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জনসমষ্টি। প্রত্যেকটা রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু তার জনসমষ্টি থাকা প্রয়োজন। জনসমষ্টি ছাড়া কিন্তু রাষ্ট্র আসলে গঠিত হয় না। তারপর কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড থাকা প্রয়োজন। প্রত্যেকটি রাষ্ট্রেরই কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকা খুবই জরুরি। অত্যাবশ্যকীয় একটা উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। তারপর হচ্ছে সরকার ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনা যে করে থাকে সে, বা রাষ্ট্র পরিচালনার জন্য যে অন্যতম ভূমিকা রাখে বা যেই রাষ্ট্র পরিচালনা করে থাকে, সেটাই কিন্তু বাংলাদেশের সরকার, বা যে কোনো রাষ্ট্রেরই সরকার কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা করে থাকে। তারপর হচ্ছে কি দেখো সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ যে উপাদানটা, সেটা কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব, যেটা রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে কিন্তু রাষ্ট্রকে প্রোটেক্ট করে, রাষ্ট্রের কিন্তু খেয়াল রাখে তারা। তারপর রাষ্ট্রের উৎপত্তি আসলে কিভাবে হয়েছিল সেটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আসবে যে রাষ্ট্রের উৎপত্তি কিন্তু আসলে কোন সময় হয়েছিল বা কিভাবে হয়েছিল সেটা কিন্তু বলা খুবই মুশকিল। কিন্তু বিজ্ঞানীরা কি করেছে, তাদের গবেষণা ও চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু তারা কি করেছে, যে রাষ্ট্র যে সৃষ্টি হয়েছে এটার কিন্তু 4টি মতবাদ তারা দিয়েছে, 4টি ধাপ কিন্তু তারা বর্ণনা করেছে, যে 4টি মতবাদের ভিত্তিতে আসলে কিন্তু রাষ্ট্রের সৃষ্টি হতে পারে, এরকমটা কিন্তু তারা জানিয়েছে। এর মধ্যে কি 1 নম্বর হচ্ছে ঐশী মতবাদ, তারপর হচ্ছে
বল বা শক্তি প্রয়োগ মতবাদ। তারপর কিন্তু তারা বলেছে যে এই মতবাদটির ভিত্তিতে কিন্তু সামাজিক চুক্তি মতবাদ কিন্তু ছিল এর মধ্যে। তারপর কিন্তু ছিল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এই 4টি মতবাদের ভিত্তিতে কিন্তু আসলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এবং 2টি মতবাদ, যে 2টি মতবাদ আসলে খুবই ঝুঁকিপূর্ণ এবং এটা আসলে গ্রহণযোগ্যতা পায় না, সেটা হচ্ছে কি ঐশী মতবাদ এবং হচ্ছে তোমার বল প্রয়োগ বা বল বা শক্তি প্রয়োগ মতবাদ। যে 2টা, এই মতবাদ 2টা কিন্তু আসলে অতটা গ্রহণযোগ্যতা আসলে কিন্তু পায় না। তারপর আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে সরকার সম্পর্কে জেনেছি, সরকারের ধারণা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তারপর লাস্টলি যেটা জেনেছি সেটা হচ্ছে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক কিন্তু আমরা আসলে এই অধ্যায়ে আলোচনা করে খুব ভালোভাবে জানতে পেরেছি। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে রাষ্ট্র ও নাগরিকতা যে অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায়, সেটার অনুশীলনী কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো দেখো সবাই কিন্তু দেখতে পাচ্ছ যে শুরুতেই কিন্তু কি রয়েছে, দেখো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। দেখো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে যদি প্রথম প্রশ্নটার কথা আমরা বলতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকতার স্থানীয় বিষয়টি কোনটি আসলে। তো নাগরিকতার সাথে যে জড়িত যে স্থানীয় বিষয়টি, সেটি কিন্তু আসলে যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু তোমাদের বলতে হবে, যদি আইনসভার কথা বলি তাহলে কিন্তু আইনসভা নাগরিকতার একটা স্থানীয় কিন্তু বিষয় কিন্তু হতে পারে না। কমনওয়েলথও কিন্তু স্থানীয় বিষয় না, এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের একটা বিষয়। জাতিসংঘ তো অবশ্যই আন্তর্জাতিক একটা বিষয়। তাহলে নাগরিকতার সাথে জড়িত স্থানীয় বিষয়টা কি? নাগরিকতার সাথে জড়িত স্থানীয় বিষয়টা কিন্তু হচ্ছে পৌরসভা। তারপর দেখো 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি? যে উপাদানটি ছাড়া আসলে রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভবই নয়, ওই উপাদানটা আসলে কি? যদি আমরা বলি যে জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌমত্ব, এখানে যে 4টা জিনিস দেওয়া আছে, 4টাই কিন্তু আসলে দেখো রাষ্ট্রের উপাদান। কিন্তু এখানে কি বলেছে কোশ্চেনে সেটা তোমাদের আগে বুঝতে হবে। কোশ্চেনে কিন্তু তোমাদের দেখো কি বলেছে, যে রাষ্ট্র পরিচালনার জন্য যে রাষ্ট্রের উপাদানগুলো কি কি বা অন্যতম উপাদান কি, সেটা কিন্তু জিজ্ঞেস করে নাই, যে জিজ্ঞেস করেছে রাষ্ট্র পরিচালনার জন্য। এখন তোমাদের যদি আমি কোশ্চেন করি, খুব সহজে এই 4টার ভিতর থেকে তোমরা একটা পিক করতে পারবে, যে যদি বলি যে রাষ্ট্র পরিচালনা আসলে কে করে? জনগণ তো কখনো রাষ্ট্র পরিচালনা করে না, বা ভূখণ্ড কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না, বা সার্বভৌমত্ব তো রাষ্ট্র পরিচালনা আসলে করে না, রাষ্ট্রের শাসন ব্যবস্থা তারা দেখে। ভূখণ্ড কি? ভূখণ্ড মানে রাষ্ট্রের যে জমিটা আছে, যে জায়গার উপরে রাষ্ট্র। আর হচ্ছে জনসমষ্টি কি? জনসমষ্টি হচ্ছে লোকজন, রাষ্ট্রের জনগণ। তাহলে রাষ্ট্র পরিচালনা করে শুধুমাত্র সরকার। প্রতিটা রাষ্ট্র পরিচালনা করে কি? সরকার পরিচালনা করে রাষ্ট্র। তো এটার উত্তর আমরা পেয়ে গেলাম। তারপর যেটা আমরা দেখব, যে প্রশ্নটা 3 নম্বর কোশ্চেন যেটা করেছে, দেখো যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক মনে হওয়ার কারণ কি? ঐশী মতবাদটা কি বলো? ঐশী মতবাদ সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম, আমরা কিন্তু আজকেও যে রিক্যাপ আলোচনা করেছি সেটার উপকারিতা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যে রিক্যাপ একটু আলোচনা করে নিলাম। এই আলোচনা করার পর রিভাইজ দেওয়ার ফলে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ মনে হচ্ছে, মনে হচ্ছে যে এখনই মাত্র পড়লাম আমরা। তো ঐশী মতবাদটা কিন্তু আমরা আগে যেভাবে পড়েছিলাম সেটা কি? ঐশী মতবাদ হচ্ছে এমন একটা মতবাদ যেখানে সৃষ্টিকর্তা দ্বারা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের যে শাসক সেটা কিন্তু নির্ধারণ করা থাকে। সৃষ্টিকর্তাই শাসকদের পাঠান, এবং শাসক কিন্তু জবাবদিহি জনগণের কাছে নয়, বরং সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করবেন। এবং আরও একটা যে ব্যাপার থাকে সেটা হচ্ছে কি, যে রাষ্ট্রের যে শাসক থাকে তিনি হচ্ছে ধর্মীয় প্রধান, বা তিনি ধর্মের প্রধান, বা তিনি তাদের হচ্ছে জনগণের কি জনগণের স্রষ্টা টাইপ একটা ব্যাপার। কিন্তু তিনি হচ্ছে যে রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছে শুধুমাত্র স্রষ্টার নিকট জবাবদিহি করবে। আসলে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার হয়ে যায়। তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা আসলে ওইটাই মনে করে, যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদটা খুবই বিপজ্জনক একটা মতবাদ, কারণ তার কি কোনো দায়বদ্ধতার জায়গা নেই, তাকে কিন্তু কারো কাছে কোনো জবাবদিহিতাও করার প্রয়োজন নেই। সে কিন্তু তার যা ইচ্ছা তা করবে। ব্যাপকভাবে কিন্তু তার শাসন ব্যবস্থা কিন্তু অনেক অত্যাচার নিপীড়ন কিন্তু সে চাইলেই করতে পারে আসলে। তো এই কারণে ওভারঅল আর কি। তো এখানে দেখো কি কি কারণ এখানে দেওয়া আছে, যে তার কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকেন। এটা কিন্তু সত্যি কথা। ঐশী মতবাদে কিন্তু বলা আছে যে রাষ্ট্রের প্রধান যে কাজ করবেন তার কাজের জন্য কিন্তু একমাত্র সে বিধাতার নিকট দায়ী থাকবেন। নিজেই একাধারে রাষ্ট্রপ্রধান, অপরদিকে ধর্মপ্রধান। হ্যাঁ, এটাও সত্য কথা। নিজেকে স্রষ্টার প্রতিনিধি মনে করেন, এটাও সত্য কথা। তাহলে কিন্তু আমাদের এখান থেকে 3টা অপশনই নিতে হবে, যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক হওয়ার কারণ হচ্ছে 1, তারা তাদের কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকেন, নিজেই একাধারে রাষ্ট্রপ্রধান, অপরদিকে কি বলো, ধর্মীয় প্রধান কিন্তু নিজেই। নিজেকে স্রষ্টার কি মনে করেন বলো? নিজেকে কিন্তু তারা স্রষ্টার আসলে একটা প্রতিনিধি মনে করেন, যে স্রষ্টার প্রতিনিধি হচ্ছেন তারা।
তারপর দেখো যে কি বলেছে, নিচের কোনটি সঠিক, আমরা কিন্তু তিনটাই চুজ করব। তারপর দেখো ছোট করে একটা উদ্দীপক কিন্তু এখানে দেওয়া আছে, যে উদ্দীপকটি আমরা এখন পড়ে দেখি যে নূরজাহান বেগম অবসর সময়ে বাঁশের ঝুড়ি তৈরি করে কি করেন, দেখো বাজারে বিক্রি করেন। নূরজাহান কি করে, অবসর সময়ে বাঁশের ঝুড়ি বিক্রি করে, বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে শৈল্পিক একটা ব্যাপার বলা হয়েছে, তার একটা শিল্পের কথা বলা হয়েছে, কুটির শিল্প টাইপের একটা ব্যাপার কিন্তু এখানে রয়ে গেছে, যে এ কাজে তারা ভালো লাভ হয়, এ কাজে কি হয়, তার ভালো লাভ হয়। জামিলা তার কাছে ঝুড়ি তৈরি করা শিখে নিজের পরিবারে ব্যবহার করার জন্য ঝুড়ি তৈরি করেন। অপরদিকে জামিলা কি করেন, জামিলাও করেন কি, তার থেকে ঝুড়ি তৈরি করা শিখে নিয়ে তিনি কি করেন, যে নিজের পরিবারে ব্যবহার করার জন্য কিন্তু আসলে একটা ব্যবস্থা করেন, বা নিজের পরিবারে আসলে তিনি ব্যবহার করার জন্য কিন্তু তৈরি করেন, বিক্রি করার জন্য নয়। তো দেখো প্রথম যে কোশ্চেনটা বলেছেন যে নূরজাহান বেগমের কাজটি পরিবারের কি ধরনের কাজ, আসলে শিক্ষামূলক কাজ, বিনোদনমূলক কাজ, অর্থনৈতিক কাজ, না মনস্তাত্ত্বিক কাজ? এটা আসলে বলো তো তোমরা কি হতে পারে? এটা কিন্তু অর্থনৈতিক একটা কাজ পরিবারের, যেহেতু সে এই বাঁশের তৈরি ঝুড়িগুলো বিক্রি করে অর্থ উপার্জন করে পরিবারের জন্য, এবং সে কিন্তু পরিবারবদ্ধভাবে বসবাস করে পরিবার নিয়ে, এবং এটা কিন্তু পরিবারের কাজের কথা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু অবশ্যই একটা অর্থনৈতিক কাজ হবে পরিবারের। তারপর দেখো 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে নূরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রযোজ্য? নূরজাহান বেগম যে কাজটি করে সেই কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রযোজ্য? আমরা আগে সবগুলো অপশন দেখে নিই। যে শুধু নিজের সচ্ছলতা বৃদ্ধি করে, তার গ্রামের মানুষদের কর্মক্ষম করে তোলে, বাঁশের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে, আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। দেখো শুধু নিজের সচ্ছলতা কিন্তু তিনি বৃদ্ধি করেন না, তিনি কিন্তু আরও একজনকে শিখিয়েছে। তার গ্রামের মানুষদের কর্মক্ষম করে তোলে, এটাও কিন্তু শুধুমাত্র হতে পারে না। যে বাঁশের উৎপাদন বৃদ্ধি ও ব্যবহার বৃদ্ধি করে, এটাও হতে পারে না। তিনি কিন্তু আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন। আত্মকর্মসংস্থান সৃষ্টি করা মানে কি? স্বনির্ভরতা, নিজেই একটা কর্মসংস্থানের সৃষ্টি করলো, এবং নিজে কিন্তু সেটা আরেকজনকে শিখিয়ে দিয়েও কিন্তু তিনি তার আত্মকর্মসংস্থান সৃষ্টির কিন্তু একটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে ঘ নাম্বার যে অ্যান্সারটা সেটা পিক করব, যে আত্মকর্মসংস্থান কিন্তু তিনি আসলে সৃষ্টি করে দিয়েছেন। এখন আমরা যেটাই চলে আসবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে আমরা চলে আসলাম। দেখো কি বলেছে, ক ও খ রাষ্ট্রের অবস্থান পাশাপাশি। দুইটা রাষ্ট্রের কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে ক রাষ্ট্র এবং আরেকটাকে বলা হয়েছে খ রাষ্ট্র। বলেছে কি, দেখো যে দুইটি রাষ্ট্রের অবস্থান হচ্ছে পাশাপাশি। ক রাষ্ট্র তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র গ রাষ্ট্রকে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয়। ক রাষ্ট্র কি করে, তার পার্শ্ববর্তী যে রাষ্ট্র গ রাষ্ট্র তাকে যুদ্ধে পরাজিত করে কিন্তু আসলে দখল করে নেয়, এবং খ রাষ্ট্র তার পার্শ্ববর্তী অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতা দানের মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। আমরা আসলে বুঝি আগে ব্যাপারটা কি বলেছে, যে ক ও খ রাষ্ট্রের অবস্থান পাশাপাশি। দুইটা রাষ্ট্র, একটা ক রাষ্ট্র, একটা খ রাষ্ট্র, দুইটির অবস্থান আসলে পাশাপাশি। ক রাষ্ট্র তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র গকে, ক রাষ্ট্র যে ছিল তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র গকে কি করে বলো, যুদ্ধে পরাজিত করে দখল করে নেয়। আচ্ছা, আর যে খ রাষ্ট্র যে ছিল তিনি কি করে, তার পার্শ্ববর্তী অর্থনৈতিক দুর্বল রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতা দানের মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। দেখো এখানে কিন্তু দুই ধরনের রাষ্ট্রের কথা বলা হয়েছে। ক ও খ রাষ্ট্র যদিও পাশাপাশি রয়েছে, কিন্তু ক রাষ্ট্র কি করেছে, তার পার্শ্ববর্তী যে রাষ্ট্র গ রাষ্ট্র তাকে কিন্তু শোষণ করে, নিপীড়ন করে কিন্তু কি করে, যে কিন্তু যুদ্ধে পরাজিত করে কিন্তু আসলে তাদের রাষ্ট্রটাকে কিন্তু আসলে কি করে বলো, দখল করে নেয়। কিন্তু খ রাষ্ট্রটা কি করে, খ রাষ্ট্রটা কিন্তু তার পার্শ্ববর্তী যে রাষ্ট্রটা রয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র, তাকে কিন্তু আসলে অর্থ দিয়ে সাহায্য করে, বিভিন্নভাবে সাহায্য করে কিন্তু তারা মিলে কিন্তু একটি শক্তিশালী রাষ্ট্রে আসলে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, এবং তারা কিন্তু সকলে মিলে কিন্তু আসলে আরও বেশি শক্তিশালী হয়। এটা কিন্তু কি করে, অর্থ সহযোগিতার মাধ্যমে বা ভালোবাসার মাধ্যমে অবৈধভাবে দখল করে নয়। তো দুই ধরনের রাষ্ট্রের কথা এখানে বলা হয়েছে। প্রথম কোশ্চেন যেটা করেছে সেটা দেখো, দার্শনিক জ্যাক রুশো রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদটির প্রবর্তক ছিলেন? আমরা কিন্তু রাষ্ট্র সৃষ্টির যে কয়েকটি মতবাদ করেছেন এদেরকে কিন্তু আমরা জানি, যে রাষ্ট্র সৃষ্টির জন্য কিন্তু তারা বিশেষ কয়েকটি মতবাদ প্রদান করেছিলেন, এবং সেই মতবাদের ভিত্তিতে কিন্তু আসলে রাষ্ট্রের বিভিন্ন জিনিস কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং বিভিন্ন উপাদানগুলো কিন্তু আমরা সেখান থেকে রাষ্ট্রের পেয়েছিলাম, বিভিন্ন সংজ্ঞা পেয়েছিলাম, বিভিন্ন ধারণা পেয়েছিলাম। তো এদের মধ্যে
কিন্তু জ্যাক রুশোই শুধু নয়, টমাস হবস আছে এবং জন লক কিন্তু আসলে আছেন। কিন্তু তারা দুইজন কি সামাজিক চুক্তি মতবাদের কিন্তু প্রবর্তক ছিলেন আসলে। কিন্তু রাষ্ট্র সৃষ্টির যে মতবাদ দিয়েছেন জ্যাক রুশো, তার মতবাদটি ছিল এরকম যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। রাষ্ট্র সৃষ্টির পূর্বে কি হতো যে মানুষ প্রকৃতিক রাজ্যে বসবাস করত, তারা প্রকৃতির নিয়ম মেনে চলতো এবং প্রকৃতির সুযোগ সুবিধা ভোগ করত। আচ্ছা দেখো, যখন যদি তোমাদের এভাবে বলবে যে রাষ্ট্রের দার্শনিক জ্যাক রুশোর সৃষ্টির মতবাদটি কোন মতবাদের প্রবর্তক ছিলেন, তোমরা যে লিখবে যে দার্শনিক জ্যাক রুশো যে মতবাদটি দিয়েছিলেন তা হচ্ছে, বা যে মতবাদের প্রবর্তক ছিলেন তা হচ্ছে যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতিতে বসবাস করত এবং তারা প্রকৃতির নিয়মকানুন মেনে চলত এবং প্রকৃতির কি হতো বলো, সুযোগ সুবিধা কিন্তু তারা ভোগ করত। তারপর দেখো যে ক ও গ রাষ্ট্র কর্তৃক দখল করে নেওয়াকে রাষ্ট্র সৃষ্টির যে মতবাদকে সমর্থন করে তার ব্যাখ্যা দাও। আসলে এটা কিন্তু রাষ্ট্র সৃষ্টির যে 4টি মতবাদ রয়েছে সেই মতবাদের ভিতর থেকে কিন্তু একটি মতবাদকে আসলে সমর্থন করে। তো আমরা জানি যে দখল করে নেওয়া মতবাদটি আসলে কোন মতবাদের অন্তর্ভুক্ত, এটা কিন্তু হচ্ছে যে বল প্রয়োগ বা শক্তি মতবাদের কিন্তু অন্তর্ভুক্ত, যে একটা রাষ্ট্র চাইলেই কিন্তু আরেকটা রাষ্ট্রকে অবৈধভাবে দখল করে নিতে পারবে। তো প্রথমে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে ক রাষ্ট্র দ্বারা গ রাষ্ট্রের দখল করে নেওয়ার যে মতবাদটা সেটা কিন্তু হচ্ছে বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ নীতির বল বা শক্তি প্রয়োগ যে মতবাদ সেই মতবাদকে কিন্তু আসলে ব্যাখ্যা করে। এভাবে বলে তোমরা কিন্তু লিখবা যে এই মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এই মতবাদকে বলা যায় সমাজের বাকশালীরা ব্যক্তিরা যে যুদ্ধ বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং কি করে তারা কিন্তু শাসন কার্য আসলে পরিচালনা করে। এই মতবাদে আরও বলা হয় যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের আসলে জন্ম হয়েছে। সমালোচকরা এই মতবাদকে অযৌক্তিক মনে করে, যদিও ভ্রান্ত ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। তারা বলেছেন শক্তির মাধ্যমে যদি রাষ্ট্র টিকে থাকতো তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারতো না। আসলে শক্তির জোরে নয়, বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠে এবং টিকে থাকে। দেখো এই মতবাদটির কথা কিন্তু আসলে এখানে বলা হয়েছে যে মতবাদটি আসলে যৌক্তিক নয়। তোমরা কিন্তু এখানে এই যে বল প্রয়োগ ও শক্তির যে মতবাদটা সেটা কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবে। তারপর দেখো ঘ নাম্বার কোশ্চেনটাই যেটা বলেছে যে খ রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যে মতবাদের ধারণা রয়েছে সেটি অধিক গ্রহণযোগ্য মতবাদ, বিশ্লেষণ করো। তো দেখো যে বল প্রয়োগ ও শক্তির যে মতবাদটা সেই মতবাদটাকে কিন্তু অধিকাংশ সমাজবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু বলেছেন যে এটা আসলে গ্রহণযোগ্যতা হতে পারে না। কারণ কি, যদি অবৈধভাবে দখল করে কোনো রাষ্ট্রকে আসলে রাষ্ট্রকে দখল করা সম্ভব হতো তাহলে কিন্তু কোনো দুর্বল রাষ্ট্র আসলে বা ওরকমই হয়ে থাকতো, তাহলে কিন্তু কোনো দুর্বল রাষ্ট্র আসলে রাষ্ট্র হিসেবে থাকতে পারতো না। সামরিকভাবে দুর্বল রাষ্ট্রগুলো কিন্তু সবসময় কি হতো, সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রগুলোর কাছে কিন্তু দখলে থাকতো। তো এটাই বলেছে যে এটা কিন্তু আসলে গ নাম্বারে যে কোশ্চেন করেছে সেটার অ্যান্সার যে ক রাষ্ট্র কর্তৃক গ রাষ্ট্র দখল করে নেওয়া রাষ্ট্র সৃষ্টির মতবাদকে কোন মতবাদকে সমর্থন করে যদি বলা হয় তোমরা কিন্তু বলবে যে বল প্রয়োগ ও বল বা শক্তি প্রয়োগ নীতিকে কিন্তু তারা চুক্তিকে কিন্তু মতবাদকে কিন্তু সমর্থন করে। এবং যদি বলি যে খ রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যে মতবাদের ধারণা রয়েছে সেটি অধিক গ্রহণযোগ্য মতবাদ, কারণ খ রাষ্ট্র যে সৃষ্টি হওয়ার যে ধারণাটা রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। কারণ কি, দেখো যে একটা রাষ্ট্র কিন্তু কখনো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে যে সৃষ্টি হবে সেটা কিন্তু হতে পারে না। একটা রাষ্ট্র কিন্তু আসলে সৃষ্টি হয় কি, দেখো শান্তি চুক্তির মাধ্যমে, পারস্পরিক চুক্তির মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিন্তু আসলে একটা রাষ্ট্রের সৃষ্টি হয়। সেখানে কিন্তু কোনো রকম অরাজকতা করে যদি আমরা একটা রাষ্ট্রের সৃষ্টি করতে চাই তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হয় না। তো তোমরা বলবে, প্রথমেই লিখবে যে খ রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হওয়ার পেছনে যে মতবাদটি ছিল সেই মতবাদটি আসলে হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। সেই ঐতিহাসিক ও বিবর্তনমূলক মতবাদে কিন্তু তোমাদের এখানে ব্যাখ্যা করা আছে অলরেডি, তোমরা কিন্তু ওইখান থেকেই লিখে এই কোশ্চেনটার অ্যান্সার করে দিতে পারবে খুব সুন্দর করে। তারপর দেখো আমরা যদি 2 নাম্বার যে উদ্দীপকটা রয়েছে সেটা যদি পড়ি, পারভেজ দম্পতির দুইজনই কর্মজীবী হওয়ায় তাদের একমাত্র পুত্র রিপনকে ছোটবেলা থেকেই হোস্টেলে রেখে পড়াশোনা করান। আমরা কিন্তু এখানে দেখো কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে তাদের ছেলেকে কিন্তু হোস্টেলে রেখে পড়াশোনা করান। ছুটিতে বাড়ি আসলেও ব্যস্ততার কারণে বাবা মা রিপনকে বেশি সময় দিতে পারেনি, বেশিরভাগ সময় তারা একা থাকতো।
তার নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা কারোর সাথে কি করতে পারতো না, ভাগাভাগি করতে না পেরে, এবং অন্যের সুখ দুঃখেও আনন্দ কিংবা কষ্ট পায় না। একদিন কি হলো, রমিজ সাহেবের বাসায় বেড়াতে গেলে তার ছেলে রবিন দরজা খুলে সালাম দেয়, তাকে সম্মানের সাথে বসিয়ে বাবাকে ডাক দেয় এবং নিজেই চা নাস্তা নিয়ে আসে। পারভেজ তাকে দেখে মুগ্ধ হন এবং নিজের ছেলেকে এভাবে গড়ে তুলতে পারেনি বলে মনে খুব কষ্ট পান। দেখো পারভেজ এবং যে দম্পতি, পারভেজ এবং পারভেজের ওয়াইফ, তারা কিন্তু কি হচ্ছে কর্মজীবী দম্পতি, এবং তারা কি করে, তাদের দুইজনই কাজ করার কারণে তাদের ছেলে কোথায় থাকবে আসলে, তাদের ছেলেকে কিন্তু তারা কি করে একটা হোস্টেলে দিয়ে আসে, এবং তারা হোস্টেলে থাকার কারণে যে ব্যাপারটা হয় সেটা কিন্তু হয় যে হোস্টেলে থাকার কারণে কিন্তু সে ওইভাবে কিন্তু নিজেকে গড়ে তুলতে পারেনি, ওইভাবে কিন্তু তার আসলে যে সামাজিকতা কিন্তু তার ভিতরে আসেনি। তো এই কারণে কিন্তু আসলে সে অনেক ব্যাপারগুলো শিখেনি, অনেক ব্যাপারে কিন্তু সে অনেক অদক্ষ রয়ে গেছে আসলে। দেখো তো পরিবারের থেকে কিন্তু অনেক ধরনের সহযোগিতা সাহায্য কিন্তু সে আসলে পায়নি, তার কিন্তু ওইভাবে ওই রকম বিকাশটি কিন্তু আসলে সামাজিক বিকাশটি কিন্তু কখনোই হয়নি আসলে। তো দেখো এভাবে কিন্তু দেখো প্রথম কোশ্চেনটা কি করেছে, এবং অপরদিকে কি দেখো, পারভেজ যখন রহিম সাহেবের বাসায় যান, রহিম সাহেব কিন্তু দেখতে পান যে রহিম সাহেবের ছেলে যথেষ্ট আচার ব্যবহার ভালো এবং যথেষ্ট গুণে কিন্তু সে গুণান্বিত, সে কিন্তু দরজা খুলে সালাম দেন, বসতে বলেন, খুব সুন্দরভাবে কথা বলেন। তখন কিন্তু আবার পারভেজের ঠিকই একটা আফসোসের জায়গায় কিন্তু চলে এসেছিল পারভেজের কিন্তু তখনই মনে একটু কষ্ট লেগেছিল এবং আফসোস হয়েছিল যে আমার ছেলেটা যদি এরকম হতো, এরকম একটা ব্যাপার কিন্তু আসলে এখানে ঘটেছিল। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা যদি আমরা আলোচনা করি, জ্ঞানমূলক প্রশ্ন, পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার কত প্রকার। তো আমরা কিন্তু জানি যে কাঠামো অনুযায়ী যদি বলা হয়, কাঠামো বা আকার অনুযায়ী যদি বলা হয়, তাহলে কিন্তু পরিবার দুই প্রকার, যথা এক হচ্ছে কি একক পরিবার এবং দুই হচ্ছে যৌথ পরিবার, যেটা কিন্তু আলোচনা তোমাদের সাথে করেছি আমি। তারপর দেখো আত্মসংযমের শিক্ষা পরিবারের কোন ধরনের কাজ, আমাদের যে নিজেদের যে আত্মসংযমের শিক্ষাটা যে দেওয়া হয়, এটা পরিবারের আসলে কোন ধরনের কাজ, এটা কিন্তু পরিবারের মনস্তাত্ত্বিক কাজের কিন্তু অন্তর্ভুক্ত। নিজের আত্মসংযম, তারপর নিজের সেলফ রেসপেক্ট, তারপর নিজের সম্মান, ছোটদের স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, এই সবই কিন্তু পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত। তো তোমরা প্রথমেই লিখবে এটা হচ্ছে পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত, এরপরে লিখে দিবে যে পরিবারের মনস্তাত্ত্বিক কাজের আরো কয়েকটা উদাহরণ লিখে দিবে এবং আরো কয়েকটি কাজ লিখে দিবে, এবং কেন এটা মনস্তাত্ত্বিক কাজ সেটাও একটু ব্যাখ্যা করবে। তারপর যে কোশ্চেনটা দেখো, যে রিপনের মানসিক বিকাশে মুগ্ধ না হওয়ায় পরিবারের যে কাজটি ব্যাহত হয়েছে তার ব্যাখ্যা দাও। আসলে রিপনের কিন্তু মানসিক বিকাশটা ওরকমভাবে আসলে বৃদ্ধি পায়নি, কারণ কি দেখো, রিপন কিন্তু ছোটবেলা থেকেই হোস্টেলে ছিল, তার কিন্তু সামাজিকতা কিন্তু আসলে ওরকমভাবে আসেনি, বা তার ভিতরে কিন্তু ওই যে জ্ঞান অর্জনটা বা পরিবার থেকে যে শিক্ষা নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আসেনি। সে কিন্তু হোস্টেলে ছিল এবং কিন্তু দেখেছে তার সাথে ওরকম হোস্টেলেরই ছেলে মেয়ে, সে কিন্তু পরিবার থেকে ওই শিক্ষাটা অর্জন করতে পারেনি, পরিবারের মনস্তাত্ত্বিক বিষয়টি কিন্তু আয়ত্ত করতে পারেনি, এবং বিভিন্ন ধরনের ব্যাপারগুলো যেগুলো আসে, স্যাক্রিফাইসিং যে ব্যাপারগুলো, অন্যের মতামতকে গ্রহণযোগ্যতা দেওয়ার যে ব্যাপারটা, তারপর হচ্ছে অন্যকে সম্মান করার যে ব্যাপারটা, অন্যের কষ্টে কষ্ট পাওয়ার যে ব্যাপারটা, অন্যের সুখে আনন্দিত হওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো কিন্তু আসলে রিপন কিন্তু আসলে পায়নি এবং রিপন কিন্তু আসলে দেখেইনি, যার কারণে কিন্তু রিপনের ভিতরে ওই ধরনের কোনো মানসিকতার সৃষ্টি হয়নি, ওই ধরনের কোনো বিচার বুদ্ধি কিন্তু তার মাথায় আসেনি। তো এইভাবেই কিন্তু তোমরা এটাকে ব্যাখ্যা করবে। এবং ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, ছেলে মেয়েদের সঠিকভাবে গড়ে তোলার জন্য জনাব রমিজের পরিবার যে কাজটি ভূমিকা রয়েছে তার কিন্তু গুরুত্ব মূল্যায়ন করো। দেখো সমাজে সঠিকভাবে বিকাশের জন্য কিন্তু জনাব রমিজ যিনি রয়েছেন তার কিন্তু কাজগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ভূমিকা রেখেছেন, কারণ কি দেখো, জনাব রমিজ যিনি আছেন তিনি কিন্তু যে তার ছেলে মেয়েকে কিন্তু পরিবারেই রেখেছেন এবং পরিবার থেকে কিন্তু তিনি শিক্ষাগুলো দিয়েছেন তাকে কিন্তু তার সামাজিকতা বৃদ্ধি করার জন্য, তাদের নৈতিকতা বৃদ্ধি করার জন্য এবং তার আচার ব্যবহার ভালো হওয়ার জন্য কিন্তু একটা ব্যাপক শিক্ষা তিনি দিয়েছেন। তার ছেলে কিন্তু আসলে পরিবার থেকে শিক্ষাগুলো অর্জন করেছেন এবং কিন্তু সে তার ভিতরে কিন্তু সে যে একটা পারিবারিক ছেলে বা পরিবারে কিন্তু সে বেড়ে উঠেছে, সেই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে ব্যাপকভাবে লক্ষণীয় হয়েছে, দৃশ্যনীয় হয়েছে। তো এটাই হচ্ছে এই কাজটি কিন্তু সমাজের প্রত্যেকের করা উচিত এবং কাজটির ভূমিকা কিন্তু রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা কিন্তু আমরা অধ্যায় পাঠে কিন্তু অলরেডি জানতে পারবো এবং এভাবেই কিন্তু তোমরা এটার অ্যান্সার করবে, লিখে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। এই আলোচনার ভিতরে যদি কারো কোনো সমস্যা তোমরা মনে করো, কারো কোনো সমস্যা যদি তোমাদের থেকে থাকে, তোমরা যেই কাজটি করবে সেটি হচ্ছে তোমাদের জন্য একটা ওপেন ফিল্ড রয়েছে, কমেন্ট সেকশন রয়েছে, তোমরা কিন্তু ওইখানে খুব সুন্দর করে কমেন্টস করবে, কি সমস্যা রয়েছে সেটা জানাবে, কিভাবে আমরা পড়ালে তোমাদের ভালো লাগবে, সমস্যা রিডিউস হবে সেটা তোমরা জানাবে। যেহেতু তোমাদের সাথে আমরা ভার্চুয়ালি কানেক্টেড, সেহেতু কিন্তু এভাবেই কিন্তু আমাদের কথাবার্তা চলবে, এভাবেই কিন্তু আমরা তোমাদের সমস্যা জানতে পারবো, আমরা তোমাদের সলিউশন দিতে পারবো, সলভ আউট করে দিতে পারবো। এরপর তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা তোমাদের জন্য খুবই জরুরি, কারণ আমাদের এখানে তোমাদের প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, সো তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর যে কাজটি করবে সেটা হচ্ছে পাশে থাকা যে বেল আইকনটি আছে এটাই ক্লিক করে নিবে, যাতে করে তোমরা ঢুকার সাথে সাথেই সব ধরনের ভিডিও পেয়ে যাও। আমরা তো শুধু আর্টসের বা মানবিক শাখার কিন্তু ক্লাস নেই না, আমাদের এখানে সব বিভাগেরই ক্লাস নেওয়া হয়। সো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে তোমার অন্য বিভাগের বা তোমার বিভাগের সকল বন্ধুরা আমাদের ক্লাসগুলোয় অ্যাটেন্ড করতে পারে, অংশগ্রহণ করতে পারে। তোমরা আরেকটা যে কাজটা করতে পারো, তোমাদের প্রত্যেকেরই তো অলরেডি ফেসবুক আইডি রয়েছে, তোমরা ফেসবুক আইডিতে কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার করে দিতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।